ও আমার পাশে থেকে গুলি করতেছে, আমি হচ্ছে শাটারের এই পাশে হচ্ছে দাঁড়াইছিলাম, লুকায় ছিলেন? আর হচ্ছে এদিক থেকে আইসে এখানে গুলি করার সঙ্গে সঙ্গে আমি অস্ত্রটা থাবায় ধরি। আচ্ছা এবং কি আমার এখানে এই যে দাগও আছে, গুলিটার মাথা তখন অনেক গরম ছিল, আচ্ছা আচ্ছা। এখানে আমার গরম যে সেকটা এটা লেগে যায়। তারপরও আমি গুলিটা ছাড়ি না, ও আমার মাথায় এই জায়গায় লাথি মারছিল, এই জায়গায় লাথি মারছিল, আমি নাকে এবং মুখে এসব জায়গায় ব্যথা পাইছিলাম। তারপর ছাত্রদের ধাওয়ানির কারণে ওরা অস্ত্র থুয়ে ফালাই দেয়। আমার সামনে আমি প্রায় চারজনকে মানে গুলি করতে দেখছি, ওনার ডেট ওভার মানে ওখানে মারা গিয়েছে। স্পট ডেট হয়ে গেছে জি। এখানে। তারপর আমি এখানে আন্দোলনে জড়ায় পড়ি, বা পুলিশকে যে ইট পাটকেল এগুলো আমি ছুড়ি। এক পর্যায়ে আমি আন্দোলনে গভীরভাবে জড়ায় পড়ি। বৈশাখী সরণিতে বাড্ডা থানার ইন্সপেক্টর, আমি ওনার নামটা জানি না, উনি লোকজন বলছিল যে উনি ইন্সপেক্টর বাড্ডা থানা, উনি প্রায় 20-25 জনের মতো পুলিশ নিয়ে উনি আমাকে ডাক দিল পিছন থেকে। আমি বুঝতে পারি না যে পিছন থেকে পুলিশ আসতেছে, আমি দাঁড়ালাম। দাঁড়ানোর পরে উনি আমাকে আইসে আমার বাম চোখে একটা ঘুষি মারে, ঘুষি মারে আমি নিচে পড়ে যাই। আমি আন্দোলন করা অবস্থায় একদম সামনের দিকে চলে যাই। তা আমি কিছু টাইসের টুকরা নিই রাস্তার থেকে, ফাঁসের থেকে পড়ে কিসের জন্য? পুলিশকে নিক্ষেপ করার জন্য। তা আমি দেখলাম আমি যখন নিক্ষেপ করি আমি হাতে খুব ব্যথা পাই, আমি মারতে পারতেছিলাম না। তো যারা মারে আমি তাদেরকে টাইসগুলো কুড়ে কুড়ে দিচ্ছিলাম। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, দিচ্ছিলাম। এই পর্যায়ে দিতে দিতে আমি একদম সামনে চলে যাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলাদেশ 2024 আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান সিরিজ পডকাস্টের আরও একটি পর্বে। আজকে আমাদের সাথে আছেন এমন এক ভাই যিনি আমাদের জুলাই গণ অভ্যুত্থান অথবা জুলাই গণ বিপ্লব, যে যেটাই বলেন, আমি ব্যক্তিগতভাবে বলি দ্বিতীয় মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধের একজন যোদ্ধা হাবিবুল্লাহ সজীব ভাই। আমরা তার ঘটনা শুনবো, তার গল্প শুনবো। জুলাই অভ্যুত্থানে তিনি আহত হয়েছেন বা তিনি কিভাবে বিভিন্ন রকম সমস্যা মোকাবেলা করেছেন সেসব গল্প জানবো। চলুন শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই আমরা আমাদের অতিথির সাথে পরিচয় হয়ে নিই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আচ্ছা, আপনার পরিচয়টা একটু সংক্ষেপে বলবেন, আপনার পুরো নাম, আপনার গ্রামের বাড়ি বা বর্তমানে কোথায় থাকছেন? আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ, ডাক নাম হচ্ছে সজীব। গ্রামের বাড়িতে আমার মা বাবার সবাই আমাকে সজীব নামে ডাকে আর কি। আচ্ছা। আমার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী জেলাতে বেগমগঞ্জ থানা, আলাইপুর ইউনিয়ন, গ্রাম বহুবত্রী চকিদার বাড়ি। আচ্ছা, বর্তমানে কোথায় থাকা হচ্ছে? ঢাকায়? বর্তমানে আমি ঢাকা বাড্ডাতে থাকি। আচ্ছা, এবার আমরা সরাসরি গল্পের দিকে চলে আসি। আপনি আমাদের জুলাই গণ অভ্যুত্থানের একজন যোদ্ধা, আপনার গল্পটা একটু শুনবো। আপনি প্রথম অ্যাকচুয়ালি এই অভ্যুত্থানে কখন যোগ দিয়েছিলেন, কিভাবে যোগ দিয়েছিলেন? প্রথম গণ অভ্যুত্থানে আমি 2018 তারিখ 18 জুলাইতে আমি তখন অফিসে ছিলাম। আচ্ছা, তখন আপনার অফিসটা কোথায়? আমার অফিসটা গুলশান 2-তে। আচ্ছা। গুলশান 2-তে তখন ঠিক দুপুর 2টা বাজে। তখন আমার কাছে ফোন আসে যে আমার সাথে আমার একজন ছোট ভাই এবং আমার বাগিনা আমার সাথেই থাকে, ওরা নাকি আন্দোলনে চলে গিয়েছিল। তারপর আমি অফিস থেকে ছুটি নিয়ে আমি ব্র্যাক ইউনিভার্সিটির এখানে আসি বাড্ডাতে। এসে তাদেরকে এখান থেকে আমি বাসায় নিয়ে যাই। আচ্ছা, ওই দিন ওইখানের পরিস্থিতি কেমন ছিল? ব্র্যাকের কাছাকাছি বললেন আপনি, ওইখানে ব্র্যাকের কাছে তখন কি হচ্ছিল? আমি একবার শেষ মুহূর্তে আসছিলাম, তখন আমি দেখছি যে কানাডিয়ান ইউনিভার্সিটির উপর থেকে হেলিকপ্টার দিয়ে যারা আটকা পড়ছিল পুলিশ অথবা র্যাব সদস্য তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল। আচ্ছা আচ্ছা। আর যে ছাত্র যে আন্দোলন তাদেরকে দেখছিলাম এখানে আন্দোলন করতেছে, পরবর্তীতে তারা মিছিল নিয়ে বসুন্ধরার দিকে, যমুনা ফিশার পার্কের দিকে চলে গিয়েছিল। আচ্ছা, প্রসঙ্গত একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি বলছেন আপনার অফিস গুলশান 2, আপনি কি চাকরি করতেন আর কবে থেকে করতেন? আমি একজন মেজরের, বাংলাদেশ সেনাবাহিনীর মেজরের ব্যক্তিগত ড্রাইভার হিসেবে ছিলাম। আচ্ছা আচ্ছা। আর আপনি ঢাকায় কবে আসছেন? ঢাকা কি এই উদ্দেশ্যে আসছেন নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? না, ঢাকাতে আমি 2010 সাল থেকে আমি ঢাকাতেই থাকি। আচ্ছা। এর আগে আমি চট্টগ্রামও ছিলাম চাকরির উদ্দেশ্যে, তারপর আমি একবারে ঢাকাতেই শিফট হয়ে যাই। আচ্ছা, এরপরে আপনি এই ড্রাইভারের চাকরিতে জব নেন? জি, প্রাইভেট। আচ্ছা, আপনি বললেন যে আপনি ফোন পেয়েছেন আপনার ভাই এবং ভাগ্নে, খুব সম্ভবত তারা ওখানে ছিল। তারা ওখানে কি করতে গিয়েছিল, কেন গিয়েছিল? আমার পাশের বাসার একজন আন্টি, উনি আমাকে ফোন দিয়েছিল যে তোমার ছোট ভাই এবং ভাগিনা তোমার একটা সাইকেলে করে ফানি নিয়ে ওর আন্দোলনকারীদেরকে ফানি খাওয়ানোর জন্য গিয়েছে। মানে আপনার ছোট ভাই এবং ভাগনা তারা হচ্ছে সবাইকে পানি বিলাচ্ছিল? জি। আচ্ছা।
তখন আমার খুব ভয় লাগতেছিল যে তাদের যদি কিছু হয়ে যায়, তখন আমি তাদেরকে ফেরানোর জন্য অফিস থেকে খুব দ্রুত সময়ের মধ্যে চলে আসি এখানে। আচ্ছা এসে আমি তাদেরকে এখানে পাই ব্র্যাক ইউনিভার্সিটির সামনেই। আচ্ছা আচ্ছা এখান থেকে আমি তাদেরকে পরবর্তীতে বাসায় নিয়ে চলে আসি। আচ্ছা, এটা ছিল হচ্ছে 18 জুলাইয়ের ঘটনা। আমরা জানি ওই দিন হচ্ছে ব্র্যাকের ওইখানে খুব গোলাগুলি হয়েছে। আচ্ছা, ওই দিন বৃহস্পতিবার ছিল, আপনি কি ওই দিন প্রথম আন্দোলনে গিয়েছিলেন? আমি ওই দিন আন্দোলনে যাই না, আমি আমার ফ্যামিলির লোকজন আচ্ছা, আচ্ছা। ফেরানোর জন্য আসছিলাম। আচ্ছা, এরপরে আপনি আবার কবে আন্দোলনে যুক্ত হলেন? আমি 19 জুলাই নামাজের পর পরে, জুমার নামাজের পর পরে আমি নামাজ কোথায় পড়েছিলেন? আমি নামাজ পড়ছি আমার বাসার সামনে একটা মসজিদে পড়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তখন আমি বাসায় দুপুরবেলায় খাওয়ার শেষে আমার রুমমেট একজন বলল যে লিঙ্ক রোডের অবস্থা খুবই ভয়াবহ, এখানে যে দেখে আসেন কি অবস্থা। তারপর আমি দ্রুত ওখানে চলে যাই, যাই দেখি আর কি পুলিশ ছাত্রদের উপর খুবই হামলা করতেছে, ছাত্র জনতার উপরে। আমার সামনে আমি প্রায় 4 জনকে মানে গুলি করতে দেখছি, ওনার ডেট ওভার, মানে ওখানে মারা গিয়েছে, স্পট ডেট হয়ে গেছে এখানে। তারপর আমি এখানে আন্দোলনে জড়ায় পড়ি বা পুলিশকে যে ইট পাটকেল এগুলো আমি ছুড়ি। এক পর্যায়ে আমি আন্দোলনে গভীরভাবে জড়ায় পড়ি। আচ্ছা, সাধারণত মানুষ যখন শোনে যে গোলাগুলি হচ্ছে তারা সেখান থেকে একটু দূরে সরে যায়, যে ভয়ে থাকে। আপনি এখানে আগ্রহ নিয়ে দেখতে গেলেন কেন? আগ্রহী দেখতে গিয়েছিলাম আন্দোলনটা আসলে আমি প্রথম থেকে যখন ছাত্র আন্দোলন শুরু হয় তখন থেকে আমি টিভিতে এবং টকশোতে মানে লাইভে এগুলো দেখেছিলাম। তারপর যখন আমি আমার রুমমেটের মুখ থেকে শুনি যে কাহিনীটা, তখন আমি কৌতূহলী হয়ে যে দেখি আসি কি অবস্থা এখানে আন্দোলনের। দেখতে গিয়ে আমি জড়ায় পড়ি আন্দোলনে। জড়ায় পড়েন বলতে কি আপনি মিছিল করেছিলেন, বা আপনি হচ্ছে গিয়ে পুলিশদের সাথে কোনো রকম গন্ডগোল হয়েছে কিনা? আমি একবারে আন্দোলনের সামনে চলে যাই, তখন গোদারাঘাট পার হয়ে গুলশানের যে চেকপোস্ট আসে, পুলিশের চেকপোস্ট, ওই পর্যন্ত আমি চলে যাই। তারপর পুলিশ যখন আবার গুলি ছোড়া শুরু করে, তখন আমি একটু স্বাস্থ্যবান মানুষ দেখে আমি দৌড়াইতে পারি নাই, আমি রাস্তায় পড়ে যাই। তারপর পুলিশ আমার উপর যে চিটা গুলিগুলো এগুলো করে, কিছু মানুষ আমাকে ধরে নিয়ে যায়। আমি আন্দোলন করা অবস্থায় একদম সামনের দিকে চলে যাই। তা আমি কিছু টাইসের টুকরা নিই রাস্তার থেকে, ফাঁসের থেকে পড়ে, কিসের জন্য? পুলিশকে নিক্ষেপ করার জন্য। তা আমি দেখলাম আমি যখন নিক্ষেপ করি আমি হাতে খুব ব্যথা পাই, আমি মারতে পারতেছিলাম না। তো যারা মারে আমি তাদেরকে টাইস গুলা পড়ে করে দিচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিচ্ছিলাম। এই পর্যায়ে দিতে দিতে আমি একদম সামনে চলে যাই। সামনে চলে যাওয়ার পরে যখন পুলিশে গুলি মানে নিক্ষেপ করে জনতার উপর, তখন সবাই তো দৌড়ে পালাচ্ছিল, আমি দৌড়তে পারি না। আমি রাস্তার যে আইল্যান্ডগুলো ভেঙে ফেলছিল এগুলোর সাথে বাড়ি খায় আমি নিচে পড়ে যাই। তখন পুলিশ আমার উপর যে চড়া গুলিগুলো এগুলো নিক্ষেপ করে। আচ্ছা, এটা কবেকার ঘটনা? এটা হচ্ছে 19 জুলাই শুক্রবার বিকেল টাইমে, এটা আচ্ছা বিকেল 4টার দিকে। ওই সময় কি মিছিল মিটিং খুব বেশি হচ্ছিল? জি, ছাত্র জনতার আন্দোলন হচ্ছিল। আচ্ছা, আপনার ওই সময় কোথায় গুলি লাগে এবং কয়টা গুলি লাগে? তখন আমার শরীরের পিছন সাইডে গুলি লাগে, মানে এটা হচ্ছে চড়া গুলিগুলো লাগে। আচ্ছা, আমি পড়ে যাওয়ার পর আবার আমি ওঠার পর আমাকে 2-3 জন এসে মানে নিয়ে যায়, উঠায় নিয়ে যায়। আচ্ছা, ওইটাই কি আপনার শেষ দিন ছিল আন্দোলন, নাকি এরপর আর আন্দোলনে গেছেন? এরপরে আবার আন্দোলনে গিয়েছি। আচ্ছা, সেটা একটু শুনি গল্পটা। তো আমি আহত হওয়ার পর আমি যে যার আন্ডারে ঢাকাতে কাজ করি, যে স্যারের আন্ডারে, ওনার বাসা পাশেই, গোদারাঘাটের পাশেই। তাই আমি ওনার বাসায় যাই আমি প্রাথমিক চিকিৎসা নিই, স্যাভলন ট্যাবলন এগুলো আমি লাগাই, বা রক্তবদ্ধ হওয়ার যে মেডিসিনগুলো এগুলো লাগাই। তারপর ওইখান থেকে আমি আবারও আন্দোলনে আসি, সন্ধ্যা পর্যন্ত থাকি, তারপর আমি বাসায় চলে আসি। আচ্ছা, বাসায় আসে পরের দিন সকালবেলা আমার শরীর অনেক ব্যথা করার কারণে আমি 20 জুলাই আমি ঢাকা মেডিকেল যাই। আচ্ছা, ঢাকা মেডিকেল যাওয়ার পরে আমি দেখতে পাই যে ওইখান থেকে পুলিশে যারা আহত হয়েছে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে হসপিটালের মধ্যে থেকে? জি, হসপিটাল থেকে ধরে নিয়ে যাচ্ছে, যারা আহত তাদেরকে পুলিশ নিয়ে যাচ্ছে ধরে ধরে? পুলিশ নিয়ে যাচ্ছে। ওইখান থেকে আমি অবস্থা খারাপ দেখে আমি আর ঢাকা মেডিকেল চিকিৎসা নিই, আমি চলে আসি আবার বাসায়। এসে আমাদের মহল্লা যে ফার্মেসি আছে এগুলো থেকে আমি প্রাথমিক চিকিৎসা নিয়ে আমি সুস্থ হই। ওইখানে আপনার কত টাকা খরচ হয়েছিল প্রাথমিক চিকিৎসা নেওয়ার সময়? আমার প্রাথমিক চিকিৎসা নেওয়ার সময় কোনো টাকা খরচ হয়নি। ফার্মেসি থেকে আপনাকে ফ্রি চিকিৎসা দিয়েছে। ফার্মেসির নামটা একটু বলবেন? ফার্মেসির নাম হচ্ছে হাবিব ফার্মেসি। আচ্ছা আচ্ছা, তো হাবিব ফার্মেসির উনি সবাইকে ফ্রি চিকিৎসা দিয়েছেন? আচ্ছা, ঠিক আছে। আর নর্মালি যখন আন্দোলনে গোলাগুলি হয় আমাদের ফ্যামিলি একটা ভয়ে থাকে যে কে কার কি হলো না হলো, তো ফ্যামিলিতে একটা বাধা দেয়। আপনার ফ্যামিলি বাধা দেয়নি আপনাকে?
আমার ফ্যামিলি বাংলাদেশি বলতে আমার আম্মা ফোন দিয়ে আমাকে সতর্ক করতো। আমি বলতাম যে আমি বাসায় আছি, আমি চাকরি নিয়ে ব্যস্ত আছি, আমি এগুলোর মধ্যে নাই। আচ্ছা আচ্ছা। এবং ছোট ভাই এবং ভাগিনাকে আমি বাসায় রাখছি, ওদেরকে আপনার মেরে আম্মা দিয়েছি। থেকে আপনি লুকিয়ে রাখতেন ব্যাপারটা? জি, ব্যাপারটা লুকিয়ে রাখতাম। কিন্তু আমার বাবা ফোন দিত, আমার অবস্থা জিজ্ঞেস করতো, কিন্তু উনি আমাকে আন্দোলনে যাওয়া বা না যাওয়া এগুলো নিয়ে কিছু বলতো না উনি আমাকে। উনি শুধু ঢাকার আপডেটটা জানতো আমার বাবা। হুম হুম। তো আমার বাড়ি থেকে, গ্রামের বাড়ি থেকে আমার নানু ফোন দিত বা আমার খালারা ফোন দিত। তারা ফোন দিয়ে আমাকে অনেক বকাবকিও করছে। আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে আন্দোলন নিয়ে। এই পোস্ট করার পর থেকে আমাকে সবাই ফোন দিয়ে আমার নানু অনেক বকাঝকা করে আমাকে। তারপর আমি বলছি যে আমি আন্দোলন, নানুকে সরাসরি বলছিলাম যে আন্দোলন করব। আচ্ছা। দেশ স্বাধীন হইতে হইলে রক্ত দিতে হয়, আমি সেই রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। আহ, তো আপনি আহত হলেন প্রথম 19শে জুলাই, এরপর আপনি প্রথমে চিকিৎসা নিলেন, এরপরে আপনি আবার আবার কি গিয়েছিলেন আন্দোলনে? আন্দোলনে গিয়েছিলাম বলতে এরপর আন্দোলনে আর যাই নাই। তারপর সরাসরি তো আন্দোলনে যুক্ত হননি না, আর? সরাসরি আন্দোলন যুক্ত নেই। তারপর তো আরো ভয়াবহ অবস্থা হয়, সরকার কারফিউ দিয়ে দেয়। হুম হুম। কারফিউ দিয়ে দেওয়ার পরে আমি তেইশে জুলাই আমি রাত্রেবেলা আমার বাগিনাকে নিয়ে বের হই যে কি অবস্থা দেখে আসি একটু মহল্লাতে। তখন আমি বাসার দিকে আবার ফিরে আসার সময়, এটা হচ্ছে বৈশাখী সরণিতে বাড্ডা থানার ইন্সপেক্টর, আমি ওনার নামটা জানি না, উনি, লোকজন বলছিল যে উনি ইন্সপেক্টর বাড্ডা থানা, উনি আচ্ছা, আচ্ছা। প্রায় 20-25 জনের মতো পুলিশ নিয়ে উনি আমাকে ডাক দিল পিছন থেকে। আমি বুঝতে পারি না যে পিছন থেকে পুলিশ আসতেছে। আমি দাঁড়ালাম। দাঁড়ানোর পরে উনি আমাকে আইসে আমার বাম চোখে একটা ঘুষি মারে আমি নিচে পড়ে যাই। তারপর আমি দাঁড়াই, বলি যে আমি যে মেজরের গাড়ি চালাই, আমি ওনার পরিচয় দিই যে আমি ওনার ড্রাইভার। তারপর উনি আমাকে উঠাই নেয় এবং উনি আমার কাছে সরি বলে, আচ্ছা। ক্ষমা চায় আমার কাছে। তাই আমি বলছি না, সমস্যা নেই। তারপর আমি বাসার দিকে চলে আসি। তো উনি উনি আমাকে কি পিছন থেকে আবারও ডাক দিয়ে আমাকে বলে যে মানে তুমি কিছু মনে করিও না, আমি ভুলবশত এটা হয়ে গেছে। উনি কি সবাইকেই মারতেছিল নাকি শুধু আপনাকেই মারছে? ওইখানে ওই গলিতে শুধু আমি আর আমার ভাগিনা ছিলাম। পরে গলিতে আমি যাওয়ার পরে দেখলাম যে মানুষকে মানে প্রচুর মারধর করতেছিল উনি। আচ্ছা, 19 তারিখ যে গন্ডগোলটা বলে, সেই গন্ডগোলটা কোথায় ছিল বেসিক্যালি? 19 তারিখে তো ঢাকা শহরের সব জায়গাতে গন্ডগোল হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আপনার যে ছিলাম হচ্ছে এরিয়াটা। বাড্ডা লিংক রোড এলাকাতে ছিলাম। আচ্ছা আর আমাদের উপর হামলা করছে তখন 19 তারিখে গুলশানের থানার পুলিশরা। আচ্ছা। শুধু পুলিশ ছিল নাকি সাথে অন্য কেউ ছিল? পুলিশের সাথে তো এখানে পুলিশের যে ড্রেস আপ করা লোক ছিল, সিভিল লোকজন ছিল এখানে অনেক। আচ্ছা। তাদের হাতে অস্ত্র ছিল, কিন্তু তারা পুলিশ ছিল না আউটলুক ছিল এটা আমরা জানি না। সে জানেন না। আচ্ছা, আপনার সামনে ওইখানে আপনি বললেন 4 জনকে আপনি দেখেছেন স্পট ডেড হতে, এদের মধ্যে কেউ কেউ চেনেন? এদের মধ্যে একজনের ভিডিও আছে আমার কাছে, আমি ওনাকে নিজের হাতে আমি নিয়ে গেছি। আমরা দুইজন মিলে, ওনার হচ্ছে মাজাতে গুলি করে উনি ওইখানে মানে পড়ে যায়। তারপর আমরা দ্রুত ওনাকে হসপিটালের দিকে নেওয়ার পর রাস্তাতে উনি রিক্সাতে মারা গেছে। আচ্ছা, তো ওইখানে কি 4 জনই খুন হয়েছে নাকি আরো, এখানে আরো বেশি ছিল? 4 জন হচ্ছে ডেট হয়েছে, কিন্তু গুলি করছে অন্তত প্রায় 20 জন প্লাস গুলি করছে ওনাদেরকে। তাদের মধ্যে আপনার পরিচিত কেউ কি আছে? আমার পরিচিত কেউ নেই এখানে, আমি কাউকে চিনি না, সবাই আন্দোলনকারী। আচ্ছা, ঠিক আছে। আপনার একটা বিষয় খুব ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে আপনি একজন পুলিশের অথবা একজন সন্ত্রাসীর হাত থেকে অস্ত্র ছিনিয়ে নিয়েছিলেন। ওই গল্পটা একটু শুনবো আপনার কাছ থেকে। আমি এর আগে বলি, 4 আগস্ট তখন কারফিউ ছিল, সারা দেশে বন্ধ ছিল, আমার অফিসও বন্ধ ছিল। তখন আমি যেখানে আন্দোলন হইতো আমি ওইখানে চলে যেতাম। তো বনশ্রীতে তখন খুবই গন্ডগোল হচ্ছিল মেরাদিয়া রোডে। তো আমি এখানে চলে আসছি হাইটা, বাসার থেকে বেশি একটা দূর না। এখানে আসার পরে এখানে সারাদিন মোটামুটি আন্দোলন করি। আন্দোলন করার পরে বিকাল যখন 6টা বাজে, সন্ধ্যা 6টার দিকে আমি চলে আসি বাসায়। পরবর্তীতে তো যে লং মার্চ ডাকে 5 আগস্ট, আমি আবার ঠিক 11টা বাজে আমি আন্দোলনে জড়াই যাই। এক পর্যায়ে পুলিশ আমাদের উপর খুবই মানে গুলি ছোড়ে, অতর্কিতভাবে গুলি ছোড়ে। 4 আগস্টের কথা। তখন আমি বাসার দিকে চলে আসার জন্য প্রস্তুতি নিয়েছি যে এই আন্দোলন কোনো লাভ হবে না ছাত্রদের, আমি এরকম কিছু ধারণা করেছিলাম। তা আমি যখন বাড্ডা লিংক রোডের কাছাকাছি চলে আসছি, বাসার রাস্তার দিকে ঢুকবো, তখন আমি দেখতে পাই যে বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক ওই রোড থেকে প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসতেছে, শুধু মাথা দেখা যাচ্ছে তাদের। তখন আমি আবারও রিক্সা নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির এখানে চলে আসি। আপনি জানতেন যে মানুষগুলা কারা? ওগুলা কি ছাত্র নাকি? ওরা হচ্ছে যে আমার যত সম্ভব ছাত্ররা, আমি জানি যে ছাত্র আসার কথা ওই দিক থেকে, তারা গণভবনের দিকে ঘেরাও করবে, ওই উদ্দেশ্যে আসার কথা তাদের। 4 আগস্ট না জি, 5 আগস্ট। 5 আগস্ট। আচ্ছা।
তারপর ওইখানে মসজিদে একজন মাইকিং করতেছিল, আমি ওনাকে বললাম, ওইখানকার যিনি ছাত্রদের যিনি প্রতিনিধি, ওনাকে বললাম যে ভাই, এই দিক থেকে লক্ষ লক্ষ মানুষ আসতেছে। তো উনি দ্রুত মসজিদের মাইকে যে অ্যালাউন্স করে যে কেউ পুলিশের উপর লাঠি বা ইট পাটকেল ছুড়বেন না, আমরা শান্ত হয়ে যাই, আমাদের লক্ষ লক্ষ মানুষ আসতেছে। এই ঘোষণা শোনার পরে পুলিশরা ভয়ে সবাই থানার দিকে ঢুকে যায়, থানা রোড দিকে ঢুকে যায় পুলিশরা। জি। তারপর ওইখানে অনেক মানুষই মারা যায়, পুলিশ অনেক গুলি করে মানুষ মেরে ফেলে থানা রোডে ঢোকার পরে। মানে থানার ভিতর থেকে গুলি করছে নাকি বের হয়ে গুলি করছে? থানার ভিতর বলতে থানার যে রোডটা বাড্ডার থেকে ব্রাক ইউনিভার্সিটি অপর সাইডে যে থানা রোড, ওই রোডে ওরা মানে জড়ো হয়ে ওইখানে থেকে গুলি করে জনতাদের উপর। আচ্ছা, এরপর আপনি অস্ত্রের কথা বলছিলেন। অস্ত্রের ঘটনা হচ্ছে ওইখান থেকে যখন 2টা বাজে তখন আমরা শুনতে পাইছি যে 5 তারিখ 2টা বাজে। জি 5 আগস্ট 2টা বাজে যে শেখ হাসিনা পালাই গেছে। আচ্ছা, তখন ওই মুহূর্তে আমার স্যার আমাকে ফোন দেয় যে হাবিব, আমরা চলেন একটা বিজয় মিছিলে যাব, গাড়ি নিয়ে বের হবো। তখন আমি দ্রুত স্যারের বাসায় যাই, গাড়ি নিয়ে বের হই, স্যারের পরিবারকে নিয়ে আমরা গণভবন এবং বিভিন্ন জায়গায় আমরা ঘোরাঘুরি করি। আচ্ছা, আচ্ছা। তারপর ওইখান থেকে আমরা আবার চলে আসি, 2-3 ঘন্টার মতো থেকে চলে আসি বাসার দিকে। সন্ধ্যা পর্যন্ত আমি আবারও আন্দোলনে যাই যে বাড্ডাতে নাকি এখনো পুলিশ গুলি করতেছে, পুলিশ সিলিন্ডার করে নাই। হ্যাঁ, এই যাত্রাবাড়ি এইদিকে, যাত্রাবাড়ি বাড্ডা এইদিকে খুব গোলাগুলি হচ্ছিল। জি জি। তখন আমি আবার গোসল টোসল করে খাবার দাবার খাই আবার বাসা থেকে বের হই, এবং এবার আমার ছোট ভাইকে সঙ্গে নিয়ে বের হই। তারপর আমার অবস্থা খারাপ দেখে আমি আমার ছোট ভাইকে বাসা পাঠিয়ে দিই যে তুই বাসায় চলে যা, বাসায় যে আমাকে ফোন দিবি, আমি শিওর হবো তুই বাসায় পৌঁছাইছিস কিনা। তারপর সন্ধ্যার পরেই, এটা হচ্ছে ঠিক 7টার দিকে, থানার যে গলিটা, ওই গলি থেকে এরা সিভিল ডেসে এক পাশ থেকে পুলিশ গুলি করতেছে। পুলিশ মোটামুটি এখন গুলি থামাই দিছে, এখন তারা আর গুলি করতেছে না। আচ্ছা, তো গুলি করতেছে না দেখে আমরা সরি আমি একটু পিছনের দিকে যাই। আচ্ছা। পুলিশ যখন গুলি ছুটতেছিল তখন একটা তেলের গাড়ি আসছিল, ওইখানে পাশে একটা ফার্ম ছিল। ওই তেলের গাড়িটাকে আমরা থানা রোডে আমরা ব্যাক করে ঢুকাই দিই। তেলের গাড়িটার পিছনে পুরা মানে তেলের যে চাকনি আছে না, পিঠা বানাই, চাকনির মতো ঝাঁঝরা করে ফেলে ওরা গুলি করে। পুলিশ? জি। আচ্ছা। পুলিশ প্রায় অন্তত 1000 প্লাস গুলি করে ওই গাড়িতে, পিছনের সাইড এরকম ঝাঁঝরা ছিদ্র করে ফেলে গাড়িটা। কারণ কি? আমরা হচ্ছে ওই গাড়িটার পিছনে ব্যাগ দিয়ে আমরা ভাবছিলাম ওই গাড়ির পিছন দিয়ে আমরা থানা ঘেরাও করবো, কিন্তু পুলিশ এই জন্য গুলি করে। তারপর পুলিশ মানে আপনারা ওই গাড়ি নিয়ে আপনার থানা ঘেরাও করার প্ল্যান করতেছিলেন? জি জি। ওকে। তারপর আমরা কয়েকবার পাশে বিটিভি ভবন, এখানে দায়িত্ব ছিল মেজর সাদমান স্যার, ওনার কাছে আমরা কয়েকবার মানে সাহায্য চাই যে আমাদের যে লোকগুলো থানায় আটকা আছে তাদেরকে আমরা বের করে আমরা চলে যাবো, আমরা পুলিশের সাথে আর এখানে থাকবো না। আচ্ছা। পুলিশ কয়েকবার বলছে যে তারা চলে যাবে, আমরা যেন সরে যাই, কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের যে ছাত্র বাইরে আছে ভিতরে ওদেরকে ছেড়ে দেওয়া হোক, তারপর আমরা চলে যাব। তো আর্মিদের কাছে আমরা কয়েকবার যাওয়ার পর আর্মিরা আমাদেরকে হেল্প করে নাই। লাস্ট পর্যায়ে আবারও আমরা যাই লোকজন নিয়ে, আর্মির কয়েকজন সদস্য আসে, আসার পর ওরা আর্মিদের উপরেও গুলি চালায় পুলিশরা। আর্মিদের উপর গুলি চালাইছে? আচ্ছা। 2জন আর্মি সদস্য তখন আহত হয়, ওদের হাতে বিভিন্ন জায়গায় ছড়া গুলির একটা ফুটেজ ফেসবুক অরিজিনাল গুলি লাগছে পুলিশের আর্মিদের গায়ে। আচ্ছা। তারপর এখানে আর্মির সংখ্যা কম ছিল, ওনারা আবার ফেরত চলে যায় আর ওই 2জনকে হসপিটালে পাঠায় দেয়। তারপর আমরা আবার নিজেরা আবার মানে আন্দোলন চালা যাচ্ছিলাম পুলিশদেরকে সারেন্ডার করার জন্য। কিছুক্ষণ পর দেখতে পাই যে পুলিশ থামে গেছে, কিছু সংখ্যক লোক সিভিল ড্রেসে, এরা যত সম্ভব সন্ত্রাসী হবে, আওয়ামী সন্ত্রাসী হবে, এরা মানে একটা পিস্তল ওদের হাতে। এটা হচ্ছে আমরা পরবর্তী যখন অস্ত্রটা উদ্ধার করে আর্মিদের কাছে জমা দিয়ে, ওনারা বলছিল এটা ইন্ডিয়ান আর্মস। জি, এটা দিয়ে কিছুক্ষণ পরে বের হয়ে গুলি করে, এক একটা গুলিতে এক একজন করে মারা যায়। তারপর ওরা যে গুলি দিয়ে বের হয় ওই গুলির পাশে আমি দোকানের শাটারের সাথে লুকায় থাকি। আচ্ছা। তা আমার থেকে 50-60 মিটার দূরে ছাত্র জনতারা দাঁড়িয়েছিল। আপনি গুলি দেখে ভয় পান নাই? গুলি দেখে ভয় পাইছি বলতে, তখন আমার নিয়তে ছিল যে আমার কারণে যদি আমার আরো 5টা-10টা ভাই বাঁচে তাহলে এটাই আমার সার্থক, এই চিন্তা করে আমি মানে আপনার তখন মরণের ভয় ছিল? মরণের ভয় ছিল না আমার। আমি আমার ছোট ভাইকে যখন বাসায় পাঠিয়ে দিছি, আমি কিছু তুমি বাসায় চলে যাও, মরলে আমরা একজন মরবো, একজন ফ্যামিলির জন্য থাকি, ঠিক আছে। তারপর আমি শাটারের পাশে লুকাই থাকি। ওই যখন গুলিটা করতে ভাই আবার বের হয়ে আসে গলি থেকে, তখন আমার আন্দাজ হয় যখন একটা গুলি করবে, দ্বিতীয়বার গুলি করার জন্য ওর 8-9 সেকেন্ড সময় লাগবে রিলোড করতে। আচ্ছা। জি। তো গুলি করার সঙ্গে সঙ্গে আমি ওর পিস্তলটা মানে অস্ত্রটা থাবাই ধরে আমি মাটিতে লুটাই পড়ি। ও কি একাই ছিল ওইখানে? ও একা ছিল এবং ওর পাশের লোকজন ছিল আর ওর থেকে একটু পিছনে ছিল,
ঠিক আছে, যখন অস্ত্রটা ধরি ওরা বলে যে গুলি কর মার মার, ওরা আগে আসে। ঠিক আছে, ছাত্র জনতার ধাওয়ানিতে ওরা সবাই অস্ত্র থুয়ে লাস্টে ফালায় যায়। আপনি মানে গুলি থেকে তখন আমার কত দূরে মাথায়, ছিলেন? জি, গুলি থেকে আপনি কত দূরে ছিলেন যখন ও গুলি করতেছিল? আপনি কত দূরে ছিলেন ওর গুলি থেকে? করতেছে ও আমার পাশে থেকে গুলি করতেছে, আমি হচ্ছে শাটারের এই পাশে হচ্ছে দাঁড়াইছিলাম, লুকায় ছিলেন? আর হচ্ছে এদিক থেকে আইসে এখানে গুলি করার সঙ্গে সঙ্গে আমি অস্ত্রটা থাবায় ধরি। আচ্ছা। এবং কি আমার এখানে এই যে দাগও আছে, গুলিটার মাথা তখন অনেক গরম ছিল, আচ্ছা আচ্ছা। এখানে আমার গরম যে সেকটা এটা লেগে যায়। তারপরও আমি গুলিটা ছাড়ি না, ও আমার মাথায় এই জায়গায় লাথি মারছিল, এই জায়গায় লাথি মারছিল, আমি নাকে এবং মুখে এসব জায়গায় ব্যথা পাইছিলাম। তারপর ছাত্রদের ধাওয়ানির কারণে ওরা অস্ত্র থুয়ে ফেলায় যায়। আচ্ছা আচ্ছা। অস্ত্র থেকে ফেলা যায়, অস্ত্রটা আমরা উদ্ধার করি। আমরা ভাবছিলাম পরবর্তীতে অস্ত্র লোভ দেখায় আমরা সেনাবাহিনীদেরকে এখানে আনবো। তো কয়েকজন দিয়ে খবর পাঠায় বিটিভি ভবনে যে স্যার আমরা একটা অস্ত্র উদ্ধার করছি, ওদের কাছে আরো অস্ত্র আছে, আপনারা আমাদেরকে বাঁচান। সেনাবাহিনীরা বলতেছে তোমরা অস্ত্রটা বিটিভি ভবনে এসে জমা দিয়ে যাও, আমরা যেতে পারবো না, আমাদের এখানে লোক সংখ্যা কম। আচ্ছা। তো রাত অনুমানিক 2টার মতো বেজে গেছে তখন। তখন মানুষের খালি অস্ত্রটা ছবি তুলতে চায়। কেউ এটা কি 4 আগস্ট না 5 আগস্ট? 5 আগস্ট রাত, 5 আগস্ট রাতে। 5 আগস্ট রাতের বেলা এটা আর কি। তো অস্ত্রটা রাখতে পারতেছি না নিজের কাছে, এ আসে বলে যে ভাই আমরা ছবি তুলবো বা কি আসো বিষয় একটু দেন দেখি। তারপর আমরা ডিসিশন নিই সবাই মিলে যে অস্ত্রটা আমরা জমা দিয়ে দিচ্ছি। ওটাকে আপনি বাসায় নিয়ে গেছিলেন অস্ত্র? তাহলে অস্ত্র থানার সামনে আমরা বসেছিলাম অস্ত্র নিয়ে। আচ্ছা। তো আমরা ডিসিশন নিই যে আমরা সেনাবাহিনীর কাছে অস্ত্রটা হস্তান্তর করব, দিয়ে এবং বলবো যে আমাদের এখানে যে থানাতে যে ভাইরা আছে 6-7 জন, ওদেরকে উদ্ধার করব। থানাতে আছে বলতে পুলিশ ধরে নিয়ে গেছিল? জি, ওদেরকে দিনের বেলা পুলিশ ধরে নিয়ে গেছিল আন্দোলন থেকে। তো এর মধ্যে আমরা বিটিভি ভবনে যাই, মেজর সাদমান কাছে জমা দিই, আমার কাছে সকল ভিডিও ফুটেজ আছে, স্যারের কাছে জমা দিই, আমার নাম ঠিকানা নাম্বার সবকিছুই ওনার কাছে জমা দেওয়া হয়। তারপর এখানে যাওয়ার পর ওনারা বললো ঠিক আছে আপনারা যান, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ফোর্স নিয়ে আসতেছি, আমার এখানে ফোর্স কম, বাইরের থেকে আমি ফোর্স নিয়ে আসতে হবে। আচ্ছা। ঠিক আছে, উনি আমাদেরকে কথা দিল। তারপর আমরা চলে আসি এখান থেকে। আসার পরে ওখানে যারা ছিল আমি ওনাদেরকে বুঝাই যে ঠিক আছে ভাই আমরা চলেন, আমরা আশেপাশে সরে যাই, ওরা সেনাবাহিনীরা আসবে। তো আমার কথা শুনে উৎসুক জনতারা একটু থামে এবার। আচ্ছা। তারপর আমাদের লোক সংখ্যা কম দেখে আমরা সাইডে সরে আসি, কিছুক্ষণ পর পর লোকজন আস্তে আস্তে কমে যাচ্ছে। এরপরে পুলিশ আপনার রাতে 3টা 3:30 হবে এরকম টাইমে পুলিশ গুলি করতে করতে এবার বের হয়ে আসতেছে। ওদের সাথে একটা ইয়ার ছিল, ট্যাঙ্ক ছিল যত সম্ভব, সাদা একটা ট্যাঙ্ক। এটা দিয়ে গুলি করতে করতে বের হচ্ছে। ওরা কেন গুলি করতেছিল? গুলি করতেছে, ওরা এবার বের হয়ে চলে যাবে, ওরা আর এখানে থাকবে না, কারণ ওদের গুলি, মানে ওদের জানের ভয় আছে এখন। বের হওয়ার সময় ওরা ওদের গায়ে যে পোশাক ছিল, ওরা পোশাক বুট প্যান্ট সব খুলে রেখে ওরা লুঙ্গি আর গেঞ্জি পরে বের হচ্ছিল, আর অস্ত্র ওদের হাতে। আর শুধু পুলিশের যে বুলেট প্রুফ জ্যাকেটটা ওইটা পরা ছিল ওদের গায়ে। তখন ওরা বের হয়ে লিঙ্ক রোডের দিকে চলে যাচ্ছিল, আমি দৌড়াইতে দৌড়াইতে লিঙ্ক রোডের মুখে চলে যাই। লিঙ্ক রোডের মুখে একটা গ্লাস করা বিল্ডিং আছে, আমি বিল্ডিংটার নাম বলতে পারতেছি না, জানি না। ওইখানে একটা এটিএম বুথের মতো আছে। তো ওইখানে আমি ডাকি দারোয়ানকে যে আঙ্কেল আমাকে বাঁচান, ওরা আমার গুলি করে মেরে ফেলবে। উনি তখন গেটটা খুলে আমাকে ঢুকতে দিছিল, উনি আপনাকে সাহায্য করেছেন, নয়তো ওই দিন আমাকে মেরে ফেলতো। তারপর ওরা এখান থেকে বের হয়ে হাতির ঝিল হয়ে ওরা রাজারবাগের দিকে চলে যায়। তো আমি এখান থেকে আবারও থানার সামনে যাই যে কি অবস্থা দেখে আসি যারা বন্দী ছিল। তখন ওই মুহূর্তে সেনাবাহিনী আসে, প্রায় 22টার মতো ট্যাঙ্ক নিয়ে আসে, অনেক সেনাবাহিনী আসে। আচ্ছা আচ্ছা। সেনাবাহিনী আসে, ওনারা ঠিক কত 10-15 মিনিট পরে আসে পুলিশ চলে যাওয়ার। তোরা বলছে ঠিক আছে, থানার থেকে আমরা যাই যে বাকি অস্ত্রগুলো আছে এগুলো তখন উদ্ধার করে এবং বুলেটগুলো উদ্ধার করে আমরা আর্মিদের কাছে হস্তান্তর করি সঙ্গে সঙ্গেই। আপনি ছিলেন এখানে? জি জি, থানায় আপনি অস্ত্র উদ্ধার করেছেন? আরো বাকি যে 5টা অস্ত্র ছিল এগুলো উদ্ধার করে, পুলিশের অস্ত্র এগুলা। আপনি একা ছিলেন নাকি সাথে অন্যরা ছিল আপনার? আমার সাথে অনেক লোকজনে ছিল, কিন্তু অস্ত্রগুলো আমার হাতে দিয়েছে সবাই, কারণ ওইখানে ওই দিন রাত্রে দায়িত্বে থাকার কারণে বা আমার যে অস্ত্র উদ্ধার করার অবদান থাকার কারণে সবাই আমার হাতে অস্ত্র, সবাই আপনাকে ফলো করতেছিল? আচ্ছা। তখন ঠিক ব্রাক ইউনিভার্সিটির একদম মেইন গেটের সামনেই আমরা অস্ত্রগুলো আর্মিদের কাছে হস্তান্তর করি। তারপর আর্মিরা দ্রুত বলে যে আমরা ঠিক আছে ওদেরকে ধাওয়া করতেছি, পুলিশরা কোন দিকে গেছে বলেন। আমি বললাম যে লিঙ্ক রোডের দিকে থেকে রাজারবাগের দিকে যায়। তখন আর্মিরা চলে যায়, আমিও বাসার দিকে চলে আসি। পরের দিন আমি চিকিৎসার জন্য আবারও ঢাকা মেডিকেলে যাই। ঢাকা মেডিকেল চিকিৎসা, মোটামুটি চিকিৎসা নিয়েছি ঢাকা মেডিকেলে। আমি চিকিৎসা নিয়ে এখান থেকে আমি মোটামুটি সুস্থ হয়ে আবার বাড়িতে চলে যাই। যে বন্যা হয়েছিল আমাদের গ্রামের নোয়াখালীতে,
বন্যা হওয়ার পরে বাড়িতে মোটামুটি ত্রাণ দিয়ে প্রায় 10-12 দিন ছিলাম। আমার যেসব জায়গায় বুলেট লাগছিল ওইসব জায়গায় ব্যথা অনুভব হয় আমার। আচ্ছা, ওইটা নিয়ে একটু শুনবো যে আপনি কোথায় কোথায় অ্যাকচুয়ালি মানে আহত হয়েছেন। আপনি চোখের কথা বলেন, চোখে ঘুষি মেরেছিল পুলিশ, আর গুলি খেয়েছিলেন চোখে পেছনে। যখন ঘুষি খেয়েছি তার 2-3 দিন পর থেকে আমি বাম চোখে ঝাপসা দেখি, মানে দুই চোখে মোটামুটি ঝাপসা দেখি। তা আমি ভাবছিলাম যে টিয়ার সেলে গ্যাস ট্যাস খাওয়ার কারণে হয়তো আমার চোখে এমন হচ্ছে। বাড়িতে গেছি, তারপরেও ঠিক হয় নাই। বাড়ি থেকে আসার পরেও এখন আমার এই যে জায়গাগুলোতে বুলেট লাগছে এগুলাতে ইনফেকশন হয়ে পচা শুরু হয়েছে। আচ্ছা, এবং আমি চোখেও কম দেখি। তারপর আমি আবারও ঢাকা মেডিকেলে যাই। ঢাকা মেডিকেলে যাওয়ার পরে ওরা আমাকে বিভিন্ন রিপোর্টগুলো দেয়। আমি নিজের টাকা খরচ করে ঢাকা মেডিকেলে প্রায় 600+ টাকা খরচ করে আমি রিপোর্টগুলো করি। তারপর একজন ডাক্তার আমাকে বললো ডাইকা নিয়ে যে হাবিব, আপনি সিএমএস চলে যান, সিএমএস আপনাদের আন্দোলনকারীদেরকে ভালো চিকিৎসা দেওয়া হয়, এখানে আপনি ভালো চিকিৎসা পাবেন না। তারপর আমি সিএমএস এ যাই, চিকিৎসা করি। সিএমএস থেকে আমাকে আবার চোখের চিকিৎসার জন্য ইস্পাহানি খামার বাড়িতে যে ইস্পাহানি আই হসপিটাল আছে এখানে আমাকে পাঠানো হয়। এখানে আমি আবার চোখের চিকিৎসা করি। এখন আমি 2 জায়গাতে চিকিৎসা চালাই যাচ্ছি, সিএমএস এবং ইস্পাহানি হসপিটালে। আপনার শরীরে যতগুলো গুলি লেগেছে সবগুলো গুলি কি বের করে ফেলছে নাকি গুলি এখনো না, আছে? এখনো আমার শরীরে গুলি আছে, বুলেট আছে। আমার যে শরীরের পিছনের সাইডে এখনো গুলি আছে। আচ্ছা, এখন ডাক্তার কি বলছে, ওগুলো কি বের করা সম্ভব হবে নাকি ডাক্তার ওগুলো বলছে যে, থাকবে? এটা এখন থাকলে সমস্যা নেই, এটা থাকুক, পরবর্তীতে যদি সমস্যা আমরা বের করে দেব। আর আপনার কোনো অপারেশন বা কিছু হয়েছে? আমার শরীরের অপারেশন জন্য? হয়েছে শরীরের বাম সাইডে অপারেশন করে, এখানে যে ইনফেকশন হয়েছিল এগুলো অপারেশন করা হয়েছিল তখন। এখন এই জায়গা সেফ আছে মোটামুটি নাকি? জি। এই জায়গা এখন বেটার, আগের থেকে ভালো আছে? আগে থেকে এখন ভালো হয়ে গেছে, জি, সিলাই টিলাই শুকিয়ে গেছিল। আচ্ছা, আর আপনার চোখের কি কন্ডিশন? ডাক্তার চোখে নিয়ে কি বলছে? চোখের কন্ডিশন হচ্ছে, আমি মূলত ড্রাইভিং করতাম। ডাক্তার আমাকে বলছে যে আপনার বাম চোখের রেটিনা নষ্ট হয়ে গেছে। তা আপনি, লেকিন একদম পুরো নষ্ট হয়ে গেছে? জি। ডাক্তার আমাকে বললো যে আপনি তো ড্রাইভিং করেন, আপনি ড্রাইভিং জব বাদ দিয়ে দেন, আপনি অন্য কোনো কাজ করেন। তো সুস্থ হওয়ার পর আপনি অন্য কোনো কাজ করবেন। যদি আপনি ড্রাইভিং করেন আপনার ডান চোখও নষ্ট হয়ে যাবে, কারণ ড্রাইভিং করলে চোখের প্রেশারটা বেশি প্রয়োজন হয়। আচ্ছা, এখন বর্তমানে চোখ চোখ একদমই ঠিক হওয়ার কোনো চান্স নেই নাকি আছে? ডাক্তার আমাকে 1 মাসের অবজারভেশনে রাখছে, 1 মাস পর আবার যাওয়ার জন্য পরীক্ষা দিবে। যদি ভালো হয়, ভালো হওয়ার দিকে থাকে, তাহলে আমাকে বলছে উন্নত চিকিৎসার জন্য বিদেশে রেফার করবে। আর যদি ভালো না হয় তাহলে আমার চোখটা বাদ। তাহলে বাম চোখ বাদ? জি, শুধু ডান চোখ দিয়ে দেখতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রসঙ্গত এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে কোটা আন্দোলন, আমাদের জুলাই বিপ্লব শুরু হয়েছিল কোটা আন্দোলন দিয়ে শুরু, তো এরপরে হচ্ছে গিয়ে ভিন্ন ভিন্ন ধাপে আমাদের আন্দোলনটা আরো জোরদার হয়। তো এই যে মেইন কোটা আন্দোলন, সরকারি চাকরি, এর সাথে আপনার সম্পৃক্ততা নাই বললেই চলে, কারণ আপনার সরকারি চাকরিতে যাওয়ার কোনো ইচ্ছা হয়তো ছিল না। জি। কিন্তু তবুও আপনি হচ্ছে গিয়ে এক সময় আন্দোলনে জড়িয়ে পড়লেন এবং একদম ফ্রন্ট লাইনে চলে গেলেন। আপনি এক সময় কমান্ড দেওয়া শুরু করলেন সবাইকে। তো একদম যে আপনার আন্দোলনে যাওয়ার ইচ্ছা নেই, সেখান থেকে আপনি একদম ফ্রন্ট লাইনে চলে গেলেন, এই যে ব্যাপারটা কিভাবে ঘটলো? ফ্রন্টলাইনে গিয়েছি, আমার মনে হচ্ছিল যে দেশের শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এবং দেশে প্রচুর পরিমাণে দুর্নীতি হচ্ছে। ইসলামিক যে ধর্ম ব্যবস্থা এগুলো নষ্ট করে দিচ্ছে সরকার। তো এইসবগুলা বিবেচনা করে এবং জনমানুষের যে অধিকার, এগুলার জন্য আমি রাস্তায় নেমে পড়ি এক পর্যায়ে। আচ্ছা, 19 তারিখ আহত হওয়ার পর আপনি বললেন যে 20 তারিখের পর থেকে আপনি আন্দোলনে আর যাননি, কিন্তু 4-5 আগস্ট আপনি আবার রাস্তায় বেরোচ্ছেন, ওই যে যখন অস্ত্রটা উদ্ধার করলেন বা যখন হচ্ছে গিয়ে পুলিশের কাছ থেকে অস্ত্র নিয়ে আর্মির কাছে জমা দিলেন, তো ওইখানে আবার কেন গেলেন? কি মানে কি উৎসাহ নিয়ে গেলেন ওইখানে আবার? 4 আগস্ট যখন আমরা আবার আন্দোলনে নামি, আমি নিজেই 4 আগস্ট, তখন থেকে যখন লং মার্চ ডাক দিল ছাত্ররা, তখন আমি ডিসিশন নিয়েছি যে আমি 5 আগস্ট আন্দোলনে নামবো। তখন আমার এই ডিসিশনটা কেন নিলেন সেটা জানতে চাচ্ছি আসলে। এই ডিসিশনটা নিয়েছি, এই যেটা বললাম আর কি, যে গণমানুষের অধিকার, দেশের যে গণতান্ত্রিক অধিকার, ভোটের যে অধিকার, এগুলা নষ্ট হয়ে যাচ্ছে বা সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতেছে বারবার, বিভিন্ন রাজনৈতিক দলগুলাকে মানে সুযোগ দিচ্ছে না, বা দেশের শিক্ষা ব্যবস্থা, আমাদের নতুন যে প্রজন্মগুলো আসবে তারা কি শিখবে, তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এবং কি আমাদের যে ছাত্ররা যারা ক্লাস 6-7-এ পড়ে, ড্রাগ এডিক্টেড, গেম এডিক্টেড, ধ্বংসর পথে। এবং কি আমার ছোট ভাই নিজেও গেম এডিক্টেড হয়ে গেছে। আমি এইসব দিক বিবেচনা করে আমি আন্দোলনে নামি। আমার মৃত্যুর বিনিময়ে হলেও আমি চাই এই দেশের মানুষ যেন, গণমানুষরা যেন ভালো থাকে, জনগণ যেন ভালো থাকে। আমি এই চিন্তা করে আন্দোলনে নেমেছিলাম। আচ্ছা, সো আপনি বেশ কয়েক জায়গায় আহত হয়েছেন, চোখে, আপনার শরীরের ডান পাশে, বাম পাশে, পিছনে গুলি খেয়েছেন, পায়ে গুলি খেয়েছেন। এখন এই যেগুলো চিকিৎসা চলছে, চিকিৎসা কিভাবে চলছে? কে ভরণ পোষণ কে দিচ্ছে?
সরকার থেকে আমি কিছু টাকা অনুদান পেয়েছি। এখান থেকে আমার চিকিৎসা তো সরকারিভাবে হচ্ছে, তা আমার তো আসা যাওয়া ভাড়া লাগে, আমি তো আর বাসে করে চলাফেরা করতে পারি না। আচ্ছা তা আমি অনেক সময় সিএনজি বা ওভার করে যাই, কারণ বাসে করে চলাফেরা করলে আমার শরীরে ব্যথা অনুভব হয়। তা আমার প্রায় গাড়ি ভাড়ায় প্রায় আমার 30,000 প্লাস খরচ হয়ে গেছে, খাবার দাবার এখন আসা যাওয়া। পর্যন্ত? জি, এখন পর্যন্ত। আচ্ছা তো এর মধ্যে আমার যে চিকিৎসা কিছু সরঞ্জাম বা বাইরে থেকে আমি কিছু ওষুধ নিয়েছি, এগুলোর পিছনে আমার কিছু টাকা খরচ হয়েছে। আমার ঢাকাতে যে থাকি, ঘর ভাড়া বা আমার সাথে আমার ছোট ভাই থাকে, তাদের পিছনে আমার খরচ অনেক টাকা আমার খরচ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এবং কি আমি যখন ইস্পাহানিতে চিকিৎসা নিই, আমার সম্পূর্ণ চিকিৎসা খরচ ইস্পাহানি কর্তৃপক্ষ নিয়েছেন, আচ্ছা মাশাআল্লাহ। একদম ওষুধ সহ। ঠিক আছে। আর সিএমএস এ যখন চিকিৎসা নিই, ওইখানেও সকল খরচ সরকারিভাবে নেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে। শুধুমাত্র আমি যখন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিই, ওখান থেকে যে আমাকে যে পরীক্ষাগুলো দিয়েছে, ওইগুলো আমার নিজের টাকা দিয়ে করা লাগছে। এটা কি 5 আগস্টের আগে না পরে? এটা 5 আগস্টের পরে। 5 আগস্টের পরে? জি। আচ্ছা আপনি শুধু কি পিছনেই গুলি লেগেছে নাকি অন্য কোথাও? আমার শরীরের বাম সাইডে, ডান সাইডে, 2 সাইডে গুলি লাগছে। এগুলো কি ওই 19 তারিখেই নাকি এটা এরপরে? হচ্ছে 19 তারিখের পরেও লাগছে, 5 আগস্ট, যখন ওই যে আমি বললাম যে অস্ত্রটা ছিনাই নিয়েছিলাম সন্ত্রাসীদের থেকে, যখন মাটিতে পড়ছিলাম, পিছন থেকে যারা ছিল ওই লোকের পিছনে, তারা সম্ভবত বড় একটা পিস্তল ছিল, ওটা দিয়ে গুলি করে। এটার ভিতরে ছিটা গুলি ছিল, এইগুলো আমার শরীরে এসে লাগে। আচ্ছা ওগুলো কি শরীরের ভিতরে এখন আছে নাকি ওগুলো? এইগুলা বের করা হয়েছে শুধু আমার শরীরের পিছনে, বাম সাইডের পাশাতে আমার এখনো বুলেট আছে। আচ্ছা এখানে এখনো বুলেট রয়ে গেছে। আচ্ছা আপনি যে বললেন আপনার চিকিৎসা এখনো চলছে, এখনো ডাক্তার আপনাকে অবজারভেশনে রাখছেন চোখের জন্য বা আপনার শরীরের ক্ষতর জন্য, তো এই আপনার চিকিৎসা ঠিক মতো হচ্ছে নাকি আপনার এখানে কোনো ঘাটতি রয়ে গেছে? না, আলহামদুলিল্লাহ আমি ভালো চিকিৎসা পেয়েছি, শুধু আমার চোখের চিকিৎসাটা ঘাটতি রয়ে গেছে। আচ্ছা চোখের জন্য ডাক্তার আমাকে বললো যে 1 মাসের অবজারভেশনে রাখলাম, 1 মাস পরে আপনি আসবেন, আসার পর আমরা আরেকটা পরীক্ষা দিব, তারপর আপনাকে ফাইনালি আমরা জানাবো আপনার চোখের কি অবস্থা। আচ্ছা শুধু আপনি না, আপনার মতো আরো অনেকেই আছেন যারা হচ্ছে আহত হয়েছেন, চিকিৎসা নিচ্ছেন, আপনি কারো কথা জানেন তারা কি ঠিকভাবে চিকিৎসা পাচ্ছে? হ্যাঁ, এর মধ্যে বাড্ডা এলাকায় অনেক আহতদের লিস্ট আমার কাছে আছে, বা আমি অনেকেরকে হেল্প করছি চিকিৎসার বিষয়ে। এটার কারণ হচ্ছে অনেকে জানে না যে কোথায় যাইতে হবে সঠিক চিকিৎসার জন্য। অনেকে প্রাইভেট হসপিটালে চিকিৎসা নিয়েছে, বা বাংলাদেশে যে সরকারি মেডিকেলগুলোতে, এগুলাতে আহতরা ভালো চিকিৎসা পায় নাই। আচ্ছা বিশেষ করে যারা সিএমএস এ ভর্তি হয়েছেন, শুধুমাত্র তারাই ভালো চিকিৎসা এবং উন্নত চিকিৎসা পাইছে। ওকে তা আমি এর মধ্যে অনেককে, প্রায় 17-18 জনকে আমি সিএমএস এ নিজে নিয়ে গেছি, নিজের টাকা খরচ করে, নিজে গাড়ি ভাড়া করে আমি তাদেরকে সিএমএস এ নিয়ে গেছি। এরা অনেকেই অসহায়, একবারে রিক্সা চালক বা ভ্যান চালক, দিনমজুর, বা অতিথি স্টুডেন্টও ছিল, তারা গরিব, যাওয়ার মতো তাদের সামর্থ্য নাই। তাদেরকে আমি নিজের টাকা দিয়ে নিয়ে গেছি এবং নিজেই বাসাতে পৌঁছায় দিয়েছি। মানে সিএমএস ছাড়া বাকি বা জায়গাগুলোতে একটু ঘাটতি রয়ে গেছে চিকিৎসা? সিএমএস বলতে সরকারি যে মেডিকেলগুলোতে, যেমন আপনার ঢাকা মেডিকেল বা বিভিন্ন মেডিকেলগুলোতে, আমি যাদের থেকে শুনছি, একজনকে আমি নিয়ে গেছিলাম, উনি অতীতে ঢাকা মেডিকেল চিকিৎসা করছে। উনি হচ্ছে নতুন বাজারে থাকে, ওনার বাসা বাসতলা বলে আর কি। উনি আমাকে গতকালকেও ফোন দিয়েছেন যে ভাই, আমার তো সিএমএসে গেছি, ভালো চিকিৎসা দিয়েছে, এখন হয়তো আমাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে পারে। আমি বললাম যে আলহামদুলিল্লাহ, আচ্ছা ভালো। তো উনি কিন্তু অতীতে ঢাকা মেডিকেল চিকিৎসা নিয়েছে, ঢাকা মেডিকেল উনি ভালো চিকিৎসা পায় নাই। আচ্ছা সিএমএসে আসার পরে উনি পূর্ণ চিকিৎসাটা যেটা পাওয়ার কথা, উনি ওটা পাইছে, উনি সন্তুষ্ট। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনি বলছেন যে আপনি এই যে অভ্যুত্থানের আগে জি। আপনি ড্রাইভার ছিলেন, একজন মেজরের ড্রাইভার ছিলেন, আর এখন আপনাকে ডাক্তার না করেছে ড্রাইভিং করতে, তো আপনি এখন বর্তমানে কি করছেন? আপনার সংসার কিভাবে চলছে? আমি নিজ থেকে আমি আমার স্যারকে বলছিলাম, স্যার বলছে ঠিক আছে, আপনি যদি সুস্থ হন, আপনাকে আমি স্বাগত, আপনি আবার আসবেন, আপনার জন্য দোয়া করি। তখন আমি নিজ থেকে চাকরিটা ছেড়ে দিয়েছি। চাকরিটা ছেড়ে দিয়ে আমি এখন বর্তমানে বাসায় অবসর আছি, বেকার আছি। তো সরকার থেকে যে টাকাটা পাইছিলাম, এর মধ্যে আমার কাছে এখনো 20,000 টাকার মতো আছে, এগুলো দিয়ে আমি চলতেছি। পরবর্তীতে আমার চলতে কষ্ট হয়ে যাবে আর কি, টাকাগুলো শেষ হয়ে গেলে। আমি এই যে অভ্যুত্থানের পর থেকে আমি এখন পর্যন্ত বাড়িতে 1 টাকাও দিতে পারি না ফ্যামিলিকে। আমার ফ্যামিলি চলতে খুবই কষ্ট হচ্ছে। আপনার ফ্যামিলি কোথায় থাকে এখন? ঢাকাতেই আমার মা নাকি? বাবাও গাজীপুরে, ওনারাও বাসা বা ভাড়া থাকে। আর আপনি এখানেও ভাড়ায় থাকছেন? জি। আচ্ছা ঠিক আছে। আপনি যেই দেশের জন্য যুদ্ধ করলেন, এই যে ফ্যাসিস্ট খুনি হাসিনা একে বিতাড়িত করার জন্য যে যুদ্ধ করলেন, আপনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে অস্ত্র ছিনিয়ে নিয়েছেন, এরপর বিভিন্ন জায়গায় আপনি মানুষকে সহযোগিতা করেছেন,
এই যে যুদ্ধ করে একটা বিজয় নিয়ে আসলেন 5ই আগস্ট, এরপর থেকে দেশ আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। তো এই নতুন দেশের কাছে আপনার কি চাওয়া থাকবে? আপনি একজন যোদ্ধা হিসাবে আপনার কি চাওয়া থাকবে দেশের কাছে, দেশের মানুষের কাছে? দেশের মানুষের কাছে আমার চাওয়া থাকবে দেশে কখনোই যেন কেউ বৈষম্য না করে, এবং বৈষম্যকে রুখে দাঁড়ানোর জন্য সবাই একসাথে আমরা একাত্মবদ্ধ হয়ে কাজ করব। আচ্ছা। আর দেশের সরকারের কাছে আমার চাওয়া থাকবে আমরা যারা আহত হয়েছি, যারা এখনো পূর্ণ চিকিৎসা পান নাই, তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য, যারা পুঙ্গত্ব বরণ করেছে, যার যার যোগ্যতা অনুযায়ী তাদেরকে বিভিন্ন জায়গায় চাকরি বা অনুদান দেওয়ার জন্য সরকারকে আমি বিনীতভাবে অনুরোধ করব। এবং যাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন, তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য অনুরোধ করব সরকারের কাছে। আমার এটাই চাও। আচ্ছা, আপনার একটা ক্ষোভ ছিল, আপনি একটা ক্ষোভ থেকেই যুদ্ধ জয়েন করেছেন যে কিছু একটা ঠিক হচ্ছে না দেশের মধ্যে, জি। তাই না? কিছু একটা ঝামেলা ছিল। সেই ঝামেলাগুলো কি কি ছিল? আপনি কি কি জিনিস চেয়েছিলেন যে যদি দেশ ঠিক হয় এই জিনিসগুলো যেন হয়? এমন কি জিনিস ছিল? আমার সবসময় মনে হয়তো, আমি তো ড্রাইভিং করতাম, তো মাঝে মধ্যে যখন এমপি মন্ত্রীরা বা বিআইপি যারা ছিল, তারা যখন রাস্তা দিয়ে যাইতো, আমাদের গাড়িগুলো ঘন্টার পর ঘন্টা আটকায় রাখতো এবং তারা চলে যেত ফ্রি রাস্তা দিয়ে। তা আমি চেয়েছিলাম যারা আমাদের রক্ষক বা আমাদের শাসক, তারা আর আমরা একই শ্রেণীতে থাকবো। আচ্ছা। তারা যেন আমাদের থেকে বেশি দূরত্ব না হয়। আমাদের দেশে আমাদের যদি অসুস্থ বা আমরা অসুস্থ বোধ করি বা চিকিৎসার জন্য আমরা খুবই কষ্ট করি, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা খুবই নাজেহাল অবস্থা। তো তারা কিন্তু বিদেশে চলে যায় বা তাদের ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করে, তারা চিকিৎসার জন্য ভালো ভালো হসপিটালে চলে যায়, সিঙ্গাপুর, আমেরিকা, দুবাইতে, বিভিন্ন জায়গায় চলে যায়, কিন্তু আমরা এসে এরকম চিকিৎসা পাই না। তো আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো করা হোক, যেন বিদেশি কেউ যেন চিকিৎসা না 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 নেয়। আচ্ছা। এবং স্বাস্থ্য অধিদপ্তরে যারা স্বাস্থ্য কর্মকর্তা আছে বা স্বাস্থ্য মন্ত্রী আছে, তারা যেন কেউ বিদেশি চিকিৎসা নেয়, সবাই যেন দেশে চিকিৎসা করে, এবং আমাদের দেশে যে চিকিৎসা ব্যবস্থা এটা উন্নত করা হোক। আচ্ছা, তা আপনার চাওয়া হচ্ছে দেশে যারা যে যানজটটা ক্রিয়েট হয় যখন হচ্ছে মন্ত্রী যায়, ভিআইপি যখন পাস হয়, ওইটা যেন ঠিক হয়, আর দেশের স্বাস্থ্য ব্যবস্থা যেন উন্নতি হয়, যেন যে কেউ যে চিকিৎসা দিতে পারে। জি। এটাই আপনার চাওয়া। আচ্ছা। আমার আরেকটা চাওয়া আছে, আমাদের দেশে যারা পথ শিশু আছে, আমি দেখেছি আন্দোলনে তারাও কিন্তু আন্দোলন করেছে ছাত্রদের পক্ষে। উত্তর বাড্ডা যে ফুটওভার ব্রিজ, এখানে এখনো আছে, আমি গতকালকে দেখেছি একটা ছেলে পথ শিশু, সেও কিন্তু আন্দোলনে আমি দেখেছি পুলিশদের উপরে ইট পাটকেল বা এগুলা ছড়েছিল। তো ও নিজেও কিন্তু সিটাগুলি খাইছে, ও কোথায় চিকিৎসা নিচ্ছে না নিচ্ছে আমি জানি না। তো যারা পথ শিশু আছে, সরকার এদের উপর একটু নজর দেওয়া উচিত এই মুহূর্তে। আচ্ছা, তার মানে মানে শুধু ছাত্ররা না, যারা জি। বাইরের ছিল, চাকরিজীবী, আপনিও চাকরিজীবী একজন, জি। পথ শিশু, এরাও আন্দোলনে যুক্ত হয়েছে, জি। এবং এদের মধ্যে যারা হচ্ছে আহত হয়েছে অনেকেই এখনো চিকিৎসা পাচ্ছে না। জি। আচ্ছা। এবং সরকারের কাছে এই হিসাবটা আছে কিনা জানি না, অনেক পথ শিশুও মারা গেছে, আচ্ছা। অনেক পথ শিশু এবং অনেক লোক মারা গেছে যারা রাস্তায় থাকতো। হ্যাঁ, অনেক রিক্সাওয়ালারা। ঢাকা শহরে কিন্তু এটা অহরহ, রাত্রে কিন্তু অনেকে ফুটপাতে ঘুমায়। তখন আন্দোলনের সময় তো মানুষজন তারা কোথায় যাবে, তারা তো রাস্তায় ছিল, অনেকে কিন্তু মারা গেছে। তো যারা এখনো পথের মধ্যে থাকে বা ঘুমায় বা পথ শিশু, এরা কিন্তু অনেকে ড্যান্ডি নামক একটা ঘাম খেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, এদের দিকে যেন সরকার একটু তাকায়, এটা আমার বিনীত অনুরোধ থাকবে সরকারের প্রতি। আচ্ছা, আপনি সরকারের কাছে অনুরোধ করছেন যেন পথশিশুদের দিকে একটু নজর দেয়, তাদের চিকিৎসা বা তাদের বাস্তুসংস্থান, তাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু খেয়াল দেয়। ঠিক আছে। আমার দেশের সরকারের কাছে আমার অনুরোধ থাকবে যেন আর পরবর্তীতে আমাদের এমন সরকার গঠন করা হোক যেন সেই সরকার স্বৈরাচারী না হয়, এবং দেশের মানুষকে যেন আবারও আন্দোলনে না নামতে হয়, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। দর্শক, আমরা এতক্ষণ শুনলাম হাবিবুল্লাহ সজীব ভাইয়ের গল্প, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে তার যুদ্ধের গল্প, তার হচ্ছে নিজের জীবন তুচ্ছ করে যুদ্ধ করা, তার সহযোগিতা করা, এবং দেশের মানুষের জন্য তার যে জীবন বিলিয়ে দিয়ে লড়াই করা, সেই গল্প শুনলাম। আমরা আশা করব সজীব ভাইয়ের যে ইচ্ছাগুলো আছে, যে চাওয়াগুলো আছে দেশের মানুষের প্রতি, আপনারা সেগুলো পূরণ করবেন। আপনারা একজন সচেতন নাগরিক হয়ে দেশের ভালোর জন্য কাজ করবেন, আর অবশ্যই ন্যাশনাল পাবলিক আর্কাইভের সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী পর্বে দেখা হবে অন্য কোনো যোদ্ধার সাথে, শুনবো তার গল্প।